বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। প্রাচীন ভারতীয় রাজতন্ত্রে রাজাই সর্বশক্তির আধার হিসাবে কাজ করতেন। সুতরাং রাজার যোগ্যতার উপর শাসন ব্যবস্থার সাফল্য নির্ভর করত। হর্ষবর্ধন এই কথা ভালোভাবে বুঝতেন, ফলে তিনি প্রায় সারাদিন রাজকার্যে ব্যস্ত থাকতেন। রাজকর্মচারীদের উপর অন্ধভাবে নির্ভর না করে তিনি নিজে তাদের কাজের তদারকি করতেন। হিউয়েনসাংয়ের মতে হর্ষের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল প্রজাদের সঙ্গে গণসংযোগ রাখা ও তাদের অভাব অভিযোগ জানবার জন্য সর্বদা রাজ্যে ভ্রমণ করা। হর্ষবর্ধন কেবলমাত্র শহরাঞ্চলে ভ্রমণ করতেন না, তিনি গ্রাম অঞ্চলেও ঘুরতেন। বর্ষাকালে এই রাজকীয় অনুসন্ধান বন্ধ থাকত। রমিলা থাপারের মতে তিনি নিজেকে রাজকীয় পরিদর্শক হিসাবে মনে করতেন। লোকের অভাব অভিযোগের প্রতিকার করতেন এবং দরিদ্রদের দান ধ্যান করতেন। তিনি সারা দিনকে 3 ভাগে ভাগ করে 3 রকম রাজকার্য করতেন। মন্ত্রিপরিষদ ও অমাত্যগণ। মন্ত্রিপরিষদ রাজাকে শাসন কার্যে সহায়তা করত। রাজ্যে যুদ্ধ, বিদ্রোহ বা অন্য কোনো সংকটজনক পরিস্থিতি দেখা দিলে মন্ত্রিপরিষদ রাজাকে অবিরাম পরামর্শ ও সাহায্য করত। রাজ্যবর্ধনের মৃত্যুর পর মন্ত্রী ও অমাত্যরাই হর্ষবর্ধনকে সিংহাসনে বসতে অনুরোধ জানায়। এছাড়া হর্ষচরিত ও মধুবন লিপি থেকে জানা যায় যে বহু উচ্চপদস্থ অমাত্য হর্ষবর্ধনকে শাসন কার্যে সহায়তা করতেন। কুমার মাত্যরা ছিলেন শিক্ষানবিশ মন্ত্রী ও কর্মচারী। এরা সম্রাটের খুব বিশ্বাসভাজন ছিলেন। এছাড়া ছিলেন উপারিক, মহাসামন্ত, বিচারপতি প্রভৃতি কর্মচারী। বিচারপতিরা ছিলেন জেলার অধিকর্তা, মহাসামন্তরা ছিলেন সামন্ত কর্মচারী। পুষ্টকৃত, করণিক প্রভৃতি অন্যান্য কর্মচারীরাও ছিল। গ্রামের শাসনকর্তার নাম ছিল গ্রামিক। হর্ষ তার কর্মচারীদের নগদ বেতনের পরিবর্তে জমি দিতেন। নিম্নবর্গের কর্মচারীদের কখনো কখনো নগদ বেতন দেয়া হতো। এবার তার রাজস্ব নীতি। হর্ষ তার সাম্রাজ্যকে কয়েকটি ভুক্তি বা প্রদেশে ভাগ করেন। ভুক্তিগুলিকে বিষয় বা জেলায় ভাগ করা হতো। কতকগুলি গ্রাম নিয়ে বিষয় গড়া হতো। প্রাদেশিক শাসনকর্তার উপাধি ছিল লোকপাল। হর্ষের আমলে প্রধান রাজস্ব ভূমি থেকে সংগৃহীত হতো। এছাড়া বাণিজ্য ও খনি শুল্কও ছিল সরকারি আয়ের প্রধান উপায়। রাজস্ব ছিল 3 প্রকার, যথা ভাগ, হিরণ্য ও বলি। ভূমিকরকে ভাগ বলা হতো। ফসলের 1/4 ছিল ভাগ বা ভূমিকর। বণিকরা যে শুল্ক দিত তার নাম ছিল হিরণ্য। কখনো কখনো কৃষকরা নগদ টাকায় রাজস্ব দিলে তাকেও হিরণ্য বলা হতো। বলি ছিল বাড়তি কর। সাধারণত জরুরি অবস্থায় বাড়তি ব্যয় নির্বাহের জন্য বলি আদায় করা হতো। মধুবন লিপি থেকে জানা যায় যে বণিকরা যে জিনিস বিক্রি করত তার উপর শুল্ক আদায় করা হতো। কোনো কোনো ক্ষেত্রে কৃষকরা ফসল বা নগদ খাজনার বদলে শ্রম দান করত। হিউয়েনসাংয়ের মতে হর্ষবর্ধন তার আদায়কৃত রাজস্বকে 4 ভাগে ভাগ করে খরচ করতেন। সেগুলো ছিল: 1. রাজ্য শাসন ও ধর্মীয় উপাসনা বাবদ খরচ। 2. রাজকর্মচারীদের বেতন ও ভরণ পোষণ খরচ। 3. বুদ্ধিজীবী ও গুণীদের বৃত্তি। 4. বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে দান। এছাড়া রাস্তাঘাট তৈরি, খাল খনন, বিধবাদের বৃত্তি, অসহায় লোকেদের ভরণ পোষণ প্রভৃতি খাতে অর্থ ব্যয় হতো।
তার সামরিক সংগঠন কীরকম ছিল? হর্ষবর্ধনের সামরিক সংগঠন সম্পর্কে জানা যায় যে পদাতিক, হস্তি ও অশ্বারোহী নিয়ে তার বাহিনী গঠিত হয়েছিল। হিউয়েন-সাংয়ের মতে ৬৯,০০০ হাতি ও ১,০০,০০০ অশ্ব নিয়ে তার বাহিনী গঠন করা হয়। সম্ভবত সংখ্যাটি অতিরঞ্জিত। তিনি তার রণ অশ্বগুলি সিন্ধু, কম্বোজ, পারস্য হতে সংগ্রহ করেন। বাছাই সেনাদের থেকে রাজকীয় রক্ষী দল গঠন করা হতো। সেনাপতি অন্যান্য উচ্চ সামরিক কর্মচারীরা বংশানুক্রমে পদ অধিকার করত। তাদের ভরণ পোষণের জন্য ভূমির বন্দোবস্ত করা হতো। নগর ও গ্রামকে রক্ষার জন্য দুর্গ ও প্রাকার তৈরি করা হতো। মহাবলাধিকৃত ছিলেন পদাতিক বাহিনীর প্রধান। এবার তার বিচার ব্যবস্থা। হর্ষবর্ধনের বিচার ব্যবস্থা খুব ন্যায়পরায়ণ ছিল। কোনো অবিচার হলে তিনি নিজে তার প্রতিকার করতেন। লোকে যাতে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে এদিকে তিনি নজর রাখতেন। ফৌজদারি আইন ছিল বেশ কঠোর। অপরাধীদের কঠোর সাজা দেয়া হতো। অঙ্গচ্ছেদ, অরণ্যে নির্বাসন, জরিমানা ও প্রয়োজন হলে প্রাণদণ্ড দেয়া হতো। অনেক সময় অপরাধীকে ধরার জন্য দৈব পরীক্ষা আশ্রয় নেওয়া হতো। গুপ্তযুগ অপেক্ষা ফৌজদারি আইনের কঠোরতা হর্ষবর্ধনের যুগে দেখা যায়। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার প্রকৃতি। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থাকে একটি উদারনৈতিক স্বৈরতন্ত্র বলা যেতে পারে। এই শাসন ব্যবস্থার সাফল্য হর্ষবর্ধনের ব্যক্তিত্ব, যোগ্যতার উপর বেশিরভাগ নির্ভরশীল ছিল। কিন্তু এই বিশাল সাম্রাজ্যে তার একার পক্ষে সব কিছু করা সম্ভব ছিল না। ফলে কর্মচারীদের যোগ্যতার উপর তার প্রশাসনের যোগ্যতা নির্ভর করত। তবে সাধারণ লোকেরা শান্তিপ্রিয় স্বভাবের বলে আইনশৃঙ্খলা মোটামুটি বজায় থাকত। যদিও হিউয়েন-সাং হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন ও আইনশৃঙ্খলারও প্রশংসা করেছেন, তবুও দেশে চোর ডাকাতের সংখ্যা খুব বেড়ে গিয়েছিল। হিউয়েন-সাং নিজে তস্করের দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন। এই কারণে ফৌজদারি আইন এত কঠোর ছিল। তবে মৌর্য বা গুপ্ত যুগে কৃষির সঙ্গে বাণিজ্যের যে বহুমুখী প্রসার ঘটেছিল, হর্ষবর্ধনের যুগে তার বিকাশ তেমনভাবে সম্ভব হয়নি। তার সাম্রাজ্যের খণ্ডচরিত্রের জন্য সর্বভারতীয় বাণিজ্য এই সাম্রাজ্যের মাধ্যমে গড়ে উঠতে পারেনি। দক্ষিণ ও পশ্চিম ভারত তার অধিকারের বাইরে থাকায় গাঙ্গেয় উপত্যকার সঙ্গে সংযোগ ব্যাহত হয়েছিল। তবে উত্তর ভারতের সেরা সম্পদশালী অঞ্চলটি হর্ষবর্ধনের অধিকারে থাকায় এবং গাঙ্গেয় উপত্যকার জমির ফলন বেশি হওয়ায় লোকে মোটামুটি সুখে শান্তিতে ছিল। হর্ষবর্ধনের যুগে নগর জীবন ও নতুন নগর তেমন কিছু স্থাপিত হয়নি। তখনও পর্যন্ত তাম্রলিপ্ত ছিল পূর্ব ভারতের শ্রেষ্ঠ সম্পদ। হর্ষবর্ধন ছিলেন বিদ্যোৎসাহী ও ধর্মপ্রাণ শাসক। সিং, হিউয়েন-সাং প্রভৃতি চীনা পর্যটকরা তার সাহিত্যপ্রিয়তার প্রশংসা করেছেন। তিনি উড়িষ্যা জয় করার পর বৌদ্ধ পণ্ডিত জয়সেনকে ৮০টি গ্রাম দান করেন। তিনি ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক। তার দরবারে বিখ্যাত লেখক বাণভট্ট সভাকবি ছিলেন। বৌদ্ধ ধর্মের প্রতি তার ব্যক্তিগত অনুরাগ থাকলেও অন্য ধর্মের প্রতি তিনি সহিষ্ণুতা দেখাতেন। সবশেষে বলা যায়, হর্ষবর্ধন প্রজাহিতৈষী রাজা ছিলেন। তিনি সাধ্যমতো প্রজাদের প্রতি ন্যায় বিচার করার চেষ্টা করতেন। তার দানশীলতা ছিল তুলনাহীন। পরিবার, পরিজন,
ভগিনী রাজশ্রীর প্রতি তার ভালোবাসা প্রশংসার দাবি রাখে। তার শাসনকালে উত্তর ভারতে মোটামুটি রাজনৈতিক শান্তি বজায় ছিল। তার ব্যক্তিগত গুণাবলী ছিল বহুবিধ। তার সাহিত্য প্রতিভা ছিল নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা প্রভৃতি রচনা তার সাহিত্য প্রতিভার পরিচয় দেয়। তার রাজসভায় কাদম্বরীর রচয়িতা বাণভট্ট তার সভাকবি ছিলেন। জৌর্য ও ভর্তৃহরি প্রভৃতি পণ্ডিতও তার রাজসভায় ছিলেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তিনি চীনের সম্রাটের নিকট দূত পাঠান। হর্ষবর্ধনের চরিত্রে সমুদ্রগুপ্তের সমর কুশলতা ও অশোকের প্রজাহিতৈষণার সমন্বয় ঘটেছিল বলে আর কে মুখার্জি মন্তব্য করেছেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।